শালা পালাবি? বিদেশে কাজে এসে পালিয়ে যাবি কোথায়? আমাদেরকে মারেন না, আমরা পালাতে চাইনি। দুদিন ধরে আমাদের তাঁবুতে পানি নাই, পানির টেইটা জ্বালায় চটপট করছিলাম, তাই পানি কেটে গেছিলাম। শালা আবার মিথ্যে কথা। ও মা গো, বাবা গো, আমাকে আর মারেন না, আমি মরে যাবো গো। ওঠ শালা, ওঠ 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 শালা। বাবু, আপনার পায়ে পড়ে, ও কেন মারেন না? আর 2 সপ্তাহ ধরে জ্বর হয়ে উঠতে পারেনি, আপনি কেন মারেন না? আবার কথা বলছিস? ইয়াসিন, এদেরকে কাজের জায়গায় নিয়ে গিয়ে কাজটা ঠিকমতো বুঝিয়ে দে। আর এবার যদি পালানোর চেষ্টা করে সাদের প্রাণে মেরে দিবি। ঠিক আছে শেখ সাহেব। বাঁচতে যাস তো কোনো কথা বলিসনি। হায় রে বিদেশ, এখানে আসার আগে তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, কিন্তু কখনো ভাবিনি আজকে আমাদের এরকম পরিস্থিতি হবে। হয় 6 মাস হয়ে গেল, কিন্তু বাড়ির মানুষের সাথে কোনো যোগাযোগ করতে পারিনি। তারা যে কি খাচ্ছে কি করছে কিছুই জানিনি। হে আল্লাহ, তুমি এই বিপদ থেকে আমাদের রক্ষা করো, তুমি ছাড়া আমাদের কেউ না। আর কাঁদিস নি ভাই, এটা আমাদের কপালে ছিল, আর আমরা যেভাবে বাঁচবো কখনো ভাবতে পারিনি। আমিও বাড়িতে অসুস্থ পড়ে গেছি, তার যখন কি অবস্থা আমি কিছুই জানতে পারছি না। আপনারা ভাবছেন বিদেশে অনেক সুখে আছি, কিন্তু বিশ্বাস করেন বিদেশ মানেই কষ্ট। আজ 15 দিন হয়ে গেল, দিনে একবার করে খেয়ে বেঁচে আছি। এই শরীর আর চলছে না, কিন্তু উপায় নেই, কাজ তো করতে হবে। তুমি আর কাঁদো না, এমনিতেই তোমার শরীর খারাপ, আর আমরা কি এখানে একা ফেসে আছি বলো? আমাদের মতন হাজার হাজার মানুষ এইভাবে ফেসে আছে। চলো, কাজে যেতে আবার দেরি হয়ে যাচ্ছে, কখন আবার শেখ সাহেব চলে আসতে পারে। এই ভাই, এই গাছটার খেজুরগুলো কিভাবে পারবো বল দিনি? গাছের উপর একটু শুধু সাপ। শেখ সাহেব, ভাই ভাই, ভালো করে কাজে মন দে, শেখ সাহেব আসছে। শেখ সাহেব, কিরে, কাজকাম সব ঠিকভাবে চলছে তো? হ্যাঁ মালিক। হ্যাঁ, কাজে কিন্তু কোনো রকম ফাঁকি দিবি না, আর ফাঁকি দিলে কি অবস্থা হবে সেটা তো ভালো করেই জানিস। ইয়াসিন, কাজটা ঠিকঠাক বুঝে নে, আমি গাড়িতে গিয়ে বসছি। ঠিক আছে সাহেব। এই ভালো করে কাজ কর। দেখ, তোদের কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু একটা কথা বলতো, তোরা এখানে আসলি কিভাবে? আর বলো না ভাই, সে অনেক কথা। তাহলে শোনো। তুমি সত্যি বলছো ভাই? ওখানে মাসে 60,000 টাকা করে বেতন দেবে? আমার কথা বিশ্বাস হচ্ছে না? তাহলে ওখানে যারা কাজ করছে তাদেরকে আমি ফোন লাগিয়ে দিচ্ছি, কথা বলো। না না ভাই, তোমাকে আর ফোন লাগাইতে হবে না, তোমার কথা বিশ্বাস হয়েছে। ভাই, ওইখানে গিয়ে কি কাজ করতে হবে? আরে ওখানে অফিসের কাজ, ওখানকার মানুষ অনেক বড় লোক, তাই তাদের খাতাপত্র হাবিজাবি এইসব এগিয়ে দেওয়া কাজ। ওই কাজে 60,000 টাকা করে বেতন দেবে? আচ্ছা ভাই, ওইখানে যেতে গেলে কত টাকা লাগবে? দেখো, ওখানে যেতে গেলে 2-2.5 লাখ টাকা করে লাগে। যেহেতু তোমরা আমার পরিচিত, তোমাদের আমি 1.5 লাখ টাকায় পৌঁছে দিতে পারবো। ভাই আমি যাব। ওগো, তুমি এত টাকা কোথায় পাবা? ওয়ালি, তোকে চিন্তা করতে হবে না, আমি যে কোনো একটা ব্যবস্থা করব। কিরে শফিক, তুই যাবি নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই,
আমিও যাব। কি গো, তুমি আবার এত টাকা কোথায় পাবা? তুই অত ভাবিস নি তো, সব ম্যানেজ হয়ে যাবে। ভাই তাহলে আমরা দুজনে যাবো, তুমি যাওয়ার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, 19 তারিখে ফ্লাইট আছে, সেই ফ্লাইটেই তোমাদের পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। যাক, ওইখান থেকে যদি একবার ঘুরে আসতে পারি তাহলে আমাদের সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলছিস। কি ব্যাপার, সে কখন থেকে দেখছি তুমি চুপচাপ, কি এত ভাবছো? আমি ভাবছি আমাদের তো কোনো টাকা পয়সা নাই, তুমি এত টাকা কোথায় পাবা? তুমি কোনো চিন্তা করো না তো, দেখো বড় ভাইয়ের সাথে কথা হয়ে গেছে, বাড়ি 3 কাঠা জমি দিলে 1.5 লাখ টাকা দেবো বলেছে। আর একবার যদি বিদেশে চলে যেতে পারি মাসে 60,000 টাকা বেতন, এরকম জমি কত কিনবো, আর মেয়ে দুটো ভালো জায়গায় বিয়েও দিতে পারবো। তাই যেন হয়। আল্লাহ, তুমি আমাদের মুখ পানে তাকায়ো। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি কাঁদছো কেন? তুমি 1.5 লাখ টাকা সুদের উপরে কাজে যাচ্ছো, তুমি এত টাকা সুদ করবা কি করে? আরে পাগলি, তুমি একটা জিনিস বুঝতে পারছো না? ওইখানে মাসে 60,000 টাকা করে বেতন। প্রথম 2 মাসের টাকা পাঠিয়ে দেবো, তুমি তোমার অপারেশনটা করে নিবা। তারপরে যে টাকাটা পাঠাবো তুমি সুদের টাকাটা শোধ করে দিবা। তাছাড়া আমি তো ওখানে 3 বছর থাকছি, অনেক টাকার কাজ করব। তারপরে আমাদের যে স্বপ্ন আছে সব পূরণ হয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না, ঘুমাও। আরে তোমরা কোনো চিন্তা করো না তো, 3টে বছর দেখতে দেখতে কেটে যাবে। তোমরা সবাই ভালোভাবে থাকো, আমরা আসছি। এইবার বুঝতে পারলেন আমরা এই জায়গায় কিভাবে এসেছি? আমাদের অফিসে কাজ দেবো বলে এসেছি, এই জঙ্গলে ফেলে দিয়েছে। ভাই একটা কথা বলবো? হ্যাঁ বলো। আজ 6 মাস হয়ে গেল বাড়ির মানুষের সাথে কোনো যোগাযোগ করতে পারিনি। আপনার মোবাইল থেকে একটু ফোন লাগিয়ে দেন না, একটু কথা বলি। ওর পর আমার পর সবসময় একসঙ্গে থাকে, একবার ফোনটা লাগিয়ে দেন না, একটু কথা বলি। আচ্ছা ঠিক আছে, নাম্বারটা টোকো। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমাকে চিনতে পারছো না? আমি শফিক বলছি। তুমি এতদিন যা হয়ে গেল একবার ফোন করোনি কেন? আর ফোন, আমাদের অবস্থা ভালো নাই গো। কি হলো তোমার? তুমি কাঁদছো কেন? আমরা পেঁচে গেছি গো। আমাদেরকে যে কাজ দেবো বলে লাশা হয়েছিল সে কাজ না দিয়ে জঙ্গলে ফেলে রেখেছে। পাসপোর্ট, মোবাইল, ভিসা সব কেড়ে নিছে। ঠিক মতন দুবেলা খেতেও দেয় না, একটু কিছু বলতে গেলে অমনি ধরে মারে। আল্লাহ গো, এ আমাদের কি হলো গো? তুমি আর কাঁদো না, আমরা এখান থেকে আর কোনদিন বাড়ি যেতে পারবো না। তুমি মেয়ে দুটো খেলি ভালোভাবে থাইকো, রাখছি। আমাদের কি হলো গো? ওকে আমি 1000 বার করে বারণ করলাম, তুমি যাও না, যাও না, তবু আমার কথা শুনলো না। এবার আমার কি হবে গো? এলেন ভাই মোবাইল। দেখো, তোমরা এইভাবে ভেঙে পড়ো না, তোমাদের মনে অবস্থা আমি সব বুঝতে পারছি। যেভাবে হোক এখান থেকে আমি তোমাদেরকে বাড়ি পাঠানোর চেষ্টা করছি, তোমরা আমার প্রতি একটু ভরসা রাখো।
আমাদের পাসপোর্ট আর প্লেনের টিকিট। আজ রাতেই ফ্লাইট আছে, তোমরা এখান থেকে পালিয়ে যাও। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে আমাদের উপকার করলেন এ আমরা জীবনেও ভুলবো না। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, ভাবছেন বিদেশ অনেক সুখের জায়গা, কিন্তু এখানে যে কি লুকিয়ে আছে আজকে আমাদেরকে দেখেই বুঝতে পারছেন। তাই বিদেশ আসার আগে সমস্ত কিছু যাচাই করে তারপরে আসবেন, আর কোনো ঢালালে পাল্লায় পড়বেন না, নাহলে ঠিক আমাদের মতন আপনারও একই অবস্থা হবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।